সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা বিভিন্ন যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণু অথবা মূলকের কেন্দ্রীয় পরমাণুতে কী ধরনের সংকরণ হয়ে থাকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে লক্ষ্য করো যে সরল অণুর ক্ষেত্রে আমরা যে সূত্রটি প্রয়োগ করে কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা নির্ণয় করে থাকি সেটা হচ্ছে এক্স সমান হচ্ছে SA প্লাস হাফ ইন্টু ই মাইনাস ভি। এখানে এক্স হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুতে কয়টি অরবিটালের মধ্যে সংকরণ হয় সেই বিষয়টি বোঝানো হয়ে থাকে। এসএ দিয়ে বোঝানো হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণুর সংখ্যা হচ্ছে SA। ই দিয়ে বোঝানো হয় কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের মোট ইলেকট্রনের সংখ্যা, আর ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজনী অবস্থা বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর সাথে একযোজী যতগুলো পরমাণু সংযুক্ত থাকে তার সংখ্যামানকে, অথবা একযোজী পরমাণু না থেকে যদি দ্বিযোজী পরমাণু যেমন অক্সিজেন বা সালফার এরকম পরমাণু সংযুক্ত যদি থাকে সেই ক্ষেত্রে তার দ্বিগুণ সংখ্যার মানকে ওই কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা হিসেবে নির্ধারণ করে এই কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা নির্ণয় করা হয়ে থাকে। এখানে আমরা কতগুলো উদাহরণ রাখছি, কতগুলো সরল অণু এখানে আমরা এক এক করে দেখি কী অবস্থা দাঁড়ায়। এখানে লক্ষ্য করো যে আমাদের যে কার্বনের ইলেকট্রন কনফিগারেশনটা তোমাদের বোঝার সুবিধাটা আমি এখানে লিখে নিচ্ছি যে 1s2 2s2 2p, এখানে হচ্ছে 2। এখানে দেখো সূত্রে লেখা আছে যে SA হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণুর সংখ্যা, অর্থাৎ কার্বনের সাথে 4টি হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে এখানে আমাদের সংযুক্ত পরমাণুর সংখ্যা হচ্ছে 4 প্লাস হাফ ইন্টু দেখতে পাচ্ছ ই দিয়ে বোঝানো হচ্ছে যে যোজ্যতা স্তরে মোট ইলেকট্রনের সংখ্যা। এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে যোজ্যতা স্তর, এখানে 2 2 4টি ইলেকট্রন আছে, কাজেই এখানে 4টি ইলেকট্রন আছে। মাইনাস হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর ভি দিয়ে যোজনী অবস্থা প্রকাশ করে। এক্ষেত্রে বলা হয়েছে যে যদি একযোজী পরমাণু সংযুক্ত থাকে কেন্দ্রীয় পরমাণুর সাথে সেক্ষেত্রে তার সংখ্যামানকে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা হিসেবে নির্ধারণ করা হবে। যেহেতু এখানে 4টি হাইড্রোজেন আছে, প্রত্যেকটি হাইড্রোজেনের যোজনী 1, অর্থাৎ এখানে আমাদের ভি এর মান হবে 4। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের 4 4 কেটে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে হচ্ছে 4। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মিথেন অণুতে কার্বনের যে সংকরণ সেই সংকরণটি হচ্ছে আমাদের sp3। মিথেন অণুতে কার্বনের সংকরণ হচ্ছে sp3, অর্থাৎ মিথেন অণুতে কার্বনের যোজ্যতা স্তরের একটি S, আর এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, দেখো আমি একদম উদ্দীপিত অবস্থাটা এখানে যদি লিখে দেখাই 2px1 2py1 2pz1। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে একটি S এবং 3টি P এর মধ্যে সংকরণ, তাহলে টোটাল 4টি অরবিটালের মধ্যে সংকর হচ্ছে, কাজেই আমাদের কার্বনের সংকর অবস্থা হচ্ছে আমাদের 4। এরপরে লক্ষ্য করো অ্যামোনিয়াতে লক্ষ্য করো, অ্যামোনিয়াতে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। তাহলে আমি নাইট্রোজেনের ইলেকট্রননেসটা লিখি, এখানে দেখো 7, এখানে হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রননেস হচ্ছে দেখো 7, এটা অর্থাৎ যোজ্যতা স্তরে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে আমাদের 3 2 5। এখানে লক্ষ্য করো এসে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণুর সংখ্যা কয়টা? 3টা, এই জন্য 3 প্লাস হাফ ই হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজনী ইলেকট্রনের সংখ্যা। দেখতে পাচ্ছ যে যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে 5টি, 2 এবং 3 5, তাহলে এখানে হলো 5। আর ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজনী অবস্থা প্রকাশ করে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত একযোজী পরমাণুর সংখ্যামানকে, যেহেতু এখানে 3টি হাইড্রোজেন আছে কাজেই এখানে যোজনী হচ্ছে 3। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সমান হচ্ছে 3 প্লাস হাফ ইন্টু 2 সমান হচ্ছে 3 প্লাস 1, অর্থাৎ এখানে হচ্ছে 4। তার মানে বোঝা যাচ্ছে যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রেও কিন্তু
আমাদের sp3 সংকরণ হচ্ছে, অর্থাৎ নাইট্রোজেনের যোজ্যতা স্তরের একটি S আর 3টি পি অরবিটালের মধ্যে সংকরণ হচ্ছে বলেই তার সংকর অবস্থা হচ্ছে 4। এবার দেখো সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে, এখানে লক্ষ্য করো আমরা সালফারের রিঅ্যাকশন বিন্যাসটি একটু লিখে নেই। সালফার হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p 3p হচ্ছে আমাদের কত 4 16। তাহলে এখানে দেখো যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে আমাদের কয়টা পরমাণু আছে, 3টি পরমাণু আছে, 3 প্লাস হাফ ইন্টু ই, অর্থাৎ যোজ্যতা স্তরের মোট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কত 4 আর 2 6। তাহলে এখানে হচ্ছে আমাদের কত 6 মাইনাস, এখানে যেটা বলেছি যে দ্বিযোজী পরমাণুর ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা নির্ধারণের ক্ষেত্রে তার দ্বিগুণ সংখ্যার মানকে গ্রহণ করা হয় বা ধরা হয়ে থাকে। তাহলে 3টি অক্সিজেন, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে হচ্ছে 6। তাহলে দেখতেই পাচ্ছ আমাদের 6 কেটে 0 হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 3। তার মানে সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে সংকর অবস্থা হচ্ছে সালফারের sp2, অর্থাৎ একটি S এবং 2টি পি অরবিটালের মধ্যে সংকরণ হয়ে থাকে এই সালফার ট্রাইঅক্সাইড অণুতে সালফারের। এরপরে দেখো কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে, আবারও আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাসটা লিখে নিচ্ছি। দেখো কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে কার্বনের সাথে সংযুক্ত পরমাণু আছে একটি, তাই 1 প্লাস হাফ ইন্টু ই হচ্ছে তার যোজ্যতা স্তরের মোট ইলেকট্রনের সংখ্যা কত 2 2 4, তাহলে এখানে হচ্ছে 4। আর এখানে কার্বনের সাথে একটি মাত্র অক্সিজেন সংযুক্ত আছে দ্বিযোজী, সুতরাং এখানে হবে 2। তাহলে এখানে মান আসতেছে এখানে 4 মাইনাস 2 2 অর্থাৎ 1, এখানে হচ্ছে 2, অর্থাৎ কার্বন মনোক্সাইড অণুতে কার্বনের সংকরণ হচ্ছে আমাদের sp। এরপরে দেখো ধনাত্মক মূলকের ক্ষেত্রে, এখানে একটু বলে নেই যে x হচ্ছে ধনাত্মক মূলকের কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা, S হচ্ছে মূলকের সাথে সংযুক্ত পরমাণুর সংখ্যা, E হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজনী ইলেকট্রনের সংখ্যা, আর B হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা নির্ধারণ করা হয়, অর্থাৎ একযোজী পরমাণুর ক্ষেত্রে তার সংখ্যা মানকে, দ্বিযোজী পরমাণুর ক্ষেত্রে তার দ্বিগুণ সংখ্যার মানকে ধরা হয়ে থাকে। আর B হচ্ছে ধনাত্মক আয়নের চার্জের সংখ্যা। আমরা এখানে একটি ধনাত্মক আয়ন লিখে নেই। এখানে ধরো আমরা একটি আয়ন লিখে, ধরো অ্যামোনিয়াম আয়ন ধনাত্মক, এখানে নাইট্রোজেনের তো 7 1s2 2s2 2p হচ্ছে 3। আমরা যদি বসাই এখানে দেখো যে SA, অর্থাৎ নাইট্রোজেনের সাথে সংযুক্ত পরমাণুর সংখ্যা কত 4 যোগ হাফ ইন্টু ই হচ্ছে নাইট্রোজেন পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রনের সংখ্যা 3 দিয়ে কত 5 মাইনাস, তারপর হচ্ছে এখানে একযোজী পরমাণুর সংখ্যা মানে হচ্ছে নাইট্রোজেনের যোজনী নির্ধারণ করবে। এখানে হচ্ছে আমাদের একযোজী পরমাণু হচ্ছে আমাদের 4টা হাইড্রোজেন, তাহলে -4 মাইনাস, আর এখানে এই ধনাত্মক চার্জের সংখ্যা হচ্ছে B -1। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এখানেও হচ্ছে আমাদের কত, এটা কেটে গিয়ে এখানে হচ্ছে 4, অর্থাৎ অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেন পরমাণুতেও সংকরণ হচ্ছে আমাদের sp3। এরপরে দেখো ঋণাত্মক মূলকের ক্ষেত্রে, ঋণাত্মক মূলকের ক্ষেত্রে এখানে এইটুকু আগের মতোই, শুধুমাত্র এটা হচ্ছে ঋণাত্মক আয়নের চার্জের মান হচ্ছে এই স্মল লেটার যেটা A। তাহলে আমাদের এখানে দুটি লেখা আছে, এখানে দেখো যে কার্বনের ক্ষেত্রে তো 6 1s2
2s2 2p2, আরেকটা আছে সালফার, এটাও লিখে রাখি 16 1s2 2s2 2p6 3s2 3p4। দেখো প্রথমে এইটা আমরা বের করি, সংকর অবস্থা এক্স, এসে হচ্ছে দেখতে পাচ্ছ যে কার্বনেটের 3টা অক্সিজেন পরমাণু আছে, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণুর সংখ্যা হচ্ছে 3টা প্লাস হাফ ইন্টু ই হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত, 2 2 4 মাইনাস ভি হচ্ছে আমাদের এখানে কার্বনের সাথে অক্সিজেন আছে দ্বিযোজী অক্সিজেন, কাজে 3 দুগুণে হচ্ছে 6 মাইনাস 6, এখানে হচ্ছে প্লাস প্লাস হবে কত, চার্জের সংখ্যা, অ্যানায়নের চার্জের সংখ্যা এখানে কত আছে 2, তাহলে এখানে হচ্ছে প্লাস 2, তার মানে এখানে দেখা যাচ্ছে যে 3 প্লাস এখানে হচ্ছে হাফ ইন্টু 4 মাইনাস 4, তার মানে 0 হচ্ছে 3, অর্থাৎ এখানে সংকরণ হচ্ছে আমাদের sp2। দেখতে পাচ্ছ যে অর্থাৎ একটি এস এবং দুটি পি অরবিটালের মধ্যে সংকরণ হবে এই কার্বনেট মৌলকে কার্বনের। এরপরে আসি আমাদের সালফেট আয়নের ক্ষেত্রে। সালফেট আয়নের ক্ষেত্রে লক্ষ্য করো সংকর অবস্থা এক্স, অর্থাৎ এখানে দেখো যে সালফারের সাথে সংযুক্ত পরমাণুর সংখ্যা আছে 4টা, এখানে হচ্ছে 4 প্লাস হাফ ইন্টু ই হচ্ছে সালফারের যোজ্যতা স্তরের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কত, 4 2 6 মাইনাস এখানে আমাদের এই 4টা অক্সিজেন আছে, যেহেতু দ্বিগুণ সংখ্যার মানকে যোজন হিসেবে নির্ধারণ করতে হবে, কাজে 4 2 8, তাহলে এখানে হচ্ছে -8, আর এর সাথে আমাদের আছে অ্যানায়নের চার্জ অর্থাৎ এখানে 2, তাহলে এখানে হচ্ছে +2, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 6 2 8 একটু 0 হয়ে যাচ্ছে 4, তার মানে আমাদের সালফেট মৌলকে সংকরণ হচ্ছে আমাদের sp3। তাহলে এইভাবে আমরা বিভিন্ন যৌগে অথবা যৌগ মূলকে কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা আমরা নির্ণয় করতে পারি। এছাড়াও শিক্ষার্থীবৃন্দ আরও দুটি বিকল্প পদ্ধতি আমি এখানে লিখে রাখছি, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই বিকল্প পদ্ধতিগুলো অনুসরণ করেও কিন্তু কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা নির্ণয় করতে পারি। তাহলে এ পর্যায়ে আমরা এটা দেখব। এখানে লক্ষ্য করো যে এখানে একটু তোমাদের সুবিধার্থে পরিচয় করে দিই। এক্স হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা, ই হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, সি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত একযোজী পরমাণুর সংখ্যা, বি হচ্ছে ধনাত্মক আয়নের চার্জের সংখ্যা, আর এ হচ্ছে ঋণাত্মক আয়নের চার্জের সংখ্যা। অর্থাৎ এই সমীকরণটি কিন্তু একদম বলতে পারি যে সরল অণু, ঋণাত্মক আয়ন বা ধনাত্মক আয়ন, এই 3 ধরনের আয়নের ক্ষেত্রে সংকর অবস্থা নির্ণয়ের, কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা নির্ণয়ের জন্য একটি সাধারণ সমীকরণ এটি একটি। আর আগে আমি যেটা দেখাম কিন্তু 3টা পৃথক পৃথক তোমাদের দেখিয়েছি। তাহলে প্রথমে আমরা দেখো যে কার্বনের ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখি CO2, এখানে আমরা একটু লিখে রাখি, কার্বনের হচ্ছে 6 1s2 2s2 2p2, তাহলে এখানে আমাদের সংকর অবস্থা এক্স, তাহলে এখানে লক্ষ্য করো এক্স, তাহলে হাফ ইন্টু ই হচ্ছে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, দেখতে পাচ্ছ যে দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে যোজ্যতা স্তর, 2 2 4টি ইলেকট্রন আছে +4। এখন বলা হয়েছে যে কেন্দ্রীয় পরমাণুর সাথে একযোজী পরমাণুর সংখ্যা, এখানে ক্লোরিন হচ্ছে একযোজী, তাহলে 2টা ক্লোরিন আছে, তাহলে এখানে আমাদের সি এর মান হচ্ছে +2। আর এখানে যেহেতু এটা একটি সরল অণু, এটা কোনো ঋণাত্মক বা ধনাত্মক কোনো আইনই না, কাজেই বি এর মান এখানে 0 এবং যে এর মান সেটাও কিন্তু 0 হচ্ছে, কাজে এখানে হাফ ইন্টু 6 সমান হচ্ছে 3। তার মানে বোঝা যাচ্ছে যে কার্বনাইল ক্লোরাইডে একটি এস এবং দুটি পি অরবিটালের মধ্যে সংকরণ হচ্ছে, অর্থাৎ সেই সংকরণ হচ্ছে sp2। এরপরে দেখি আমরা CH3 অর্থাৎ মিথাইল কার্বনিয়াম আয়ন।
এখানে দেখো মিথাইল কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে এখানে সূত্রটা আমি লিখে নেই, হাফ ইন্টু ই প্লাস সি মাইনাস বি প্লাস এ। তাহলে এখানে মিথাইলের মধ্যেও একটু আগে যেটা লিখছে 1s2 2s2 2p2, তাহলে এখানে যে সংকর অবস্থাটি দাঁড়াচ্ছে হাফ ইন্টু এখানে মিথাইল কার্বনিয়াম আয়নে কার্বনের যোজ্যতা স্তর ইলেকট্রনের সংখ্যা হচ্ছে আমাদের 4, এখানে একযোজী পরমাণুর সংখ্যা আছে তিনটি হাইড্রোজেন আছে এই জন্য 3, মাইনাস এখানে যেহেতু একটি ধনাত্মক চার্জ আছে কাজে এটার মান হচ্ছে 1, আর এখানে যেহেতু কোনো ঋণাত্মক চার্জ নেই কাজে এটা হচ্ছে 0। তাই সমান সমান হচ্ছে এখানে আমাদের হাফ ইন্টু এখানে দেখো আমাদের হচ্ছে 6, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে 3, অর্থাৎ এক্ষেত্রেও আমাদের যে সংকরণটি হচ্ছে সেটা হচ্ছে sp2, আমাদের এটার মধ্যে sp2 সংকরণ হচ্ছে। এরপরে দেখো এই সূত্র অনুসারে সালফেট মূলকে সালফারের কী ধরনের সংকরণ হয় সেই জিনিসটা লক্ষ্য করো। এরপর দেখো সালফেট মূলকের ক্ষেত্রে SO4 2-, তাহলে সালফারের ক্ষেত্রে হচ্ছে 16, তাই 1s2 2s2 2p6 3s2 3p4, তাহলে এখানে হচ্ছে হাফ ইন্টু এখানে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত 4 2 6 6, প্লাস এখানে কিন্তু কোনো একযোজী পরমাণু সংযুক্ত নেই, সি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত একযোজী পরমাণুর সংখ্যা কাজে এখানে হচ্ছে 0, আর এখানে যেহেতু এটা অ্যানায়ন ক্যাটায়নের মান এটা হচ্ছে 0, প্লাস এখানে আমাদের অ্যানায়ন হচ্ছে 2, চার্জের মান এই জন্য 2, তাহলে এখানে দেখা যাচ্ছে যে হাফ ইন্টু 6 8 সমান হচ্ছে আমাদের 4, অর্থাৎ সালফেট মূলকে সালফারের সংকরণ হয়ে থাকে sp3, অর্থাৎ সালফেট মূলকে সালফারের sp3 সংকরণ হয়, 4টি অরবিটালের মধ্যে সংকরণ হয়। এছাড়াও বিকল্প পদ্ধতি 2 আছে, এটার সাহায্যেও আমরা কিন্তু কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা নির্ণয় করতে পারি। এখানে দেখো আমি কিছু অণু লিখিয়ে রাখছি, এখানে x হচ্ছে সংকর অবস্থা, a হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, আর b হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারি। প্রথমেই দেখো এই অ্যামোনিয়াতে নাইট্রোজেনের ইলেকট্রনের হচ্ছে 7 1s2 2s2 2p3, তাহলে x সমান হচ্ছে হাফ ইন্টু নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত 3 2 5 5, আর এখানে হচ্ছে বলা হয়েছে যে একযোজী পরমাণুর সংখ্যা নাইট্রোজেনের সাথে 3টি একযোজী হাইড্রোজেন পরমাণু আছে, অর্থাৎ এখানে হচ্ছে হাফ ইন্টু 8 সমান হচ্ছে 4, অর্থাৎ অ্যামোনিয়াতে নাইট্রোজেনের যে সংকরণ সেই সংকরণটা হচ্ছে আমাদের sp3, অর্থাৎ আমাদের একটি s এবং 3টি p অরবিটালের মধ্যে সংকরণ হয়। এরপর দেখো সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রেও আমরা দেখি সালফার হচ্ছে 16 1s2 2s2 2p6 3s2 3p4, এখানে x সমান হচ্ছে হাফ ইন্টু a হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 4 2 6, আর এখানে b হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, যেহেতু এখানে কোনো একযোজী পরমাণু সালফার ডাইঅক্সাইডের মধ্যে সংযুক্ত নাই কাজে এটা হচ্ছে 0, অর্থাৎ এখানে হাফ ইন্টু 6 সমান হচ্ছে 3, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড অণুতে এখানে যে সংকরণ হয় সেটা হচ্ছে sp2, অর্থাৎ একটি s এবং 2টি p অরবিটালের মধ্যে সংকরণ হয়। এরপরে হচ্ছে আমাদের ফসফরাস অক্সো ট্রাইক্লোরাইড, এখানে ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে 15 1s2 2s2 2p6 3s2 3p, এখানে হচ্ছে 3, তাহলে x সমান হচ্ছে আমাদের এখানে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3 2 5, আর এখানে আমাদের এই একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে আমাদের b, এখানে একযোজী পরমাণু আছে 3টি কাজে এখানে হচ্ছে 3, আর এখানে তো আমাদের হাফ আছে এখানে হাফ, তাহলে এখানে হচ্ছে হাফ ইন্টু 8 সমান হচ্ছে 4, অর্থাৎ
ফসফরাস অক্সো ট্রাইক্লোরাইডেও কার্বন পরমাণুতে sp3 সংকরণ হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা খুব সহজেই বিভিন্ন যৌগ সরল অণু অথবা এই ধনাত্মক বা ঋণাত্মক যৌগমূলক যেটাই হোক না কেন সেখানে কেন্দ্রীয় পরমাণুর কী ধরনের সংকরণ হয়েছে সেটা তোমরা খুব সহজেই নির্ণয় করতে সক্ষম হবে। তাহলে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।